আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 7টায় এই ঘটনা ঘটে। জানা যায়, বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায়। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার হলেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, লাইনচ্যুত বগিটি উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি মূলত 7টার দিকে রাজশাহী রেল স্টেশন এলাকায় এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছলে এখানে কিন্তু একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। তবে 2.5 ঘন্টার চেষ্টার পর এখন কিন্তু সেই যে বগিটি রয়েছে, যেটি লাইনচ্যুত হয়েছিল, সেটি কিন্তু এখন মূল যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকে কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ট্রেন চলাচল সেটি কিন্তু আশা করা যাচ্ছে যে স্বাভাবিক হবে। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে সকাল 7টার পর থেকে যারা রেলের কর্মীরা রয়েছে তারা কিন্তু ম্যানুয়ালি পদ্ধতিতে আসলে সেই বগিটি আসলে এই ট্র্যাকে তোলার তারা চেষ্টা চালান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যে ইঞ্জিন রয়েছে সেটির সঙ্গে কিন্তু যে বগিটি রয়েছে সেটি সংযুক্ত করার চেষ্টা চালাচ্ছেন এবং এখন কিন্তু টাইল অবস্থায় রয়েছে। আশা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যেই এই যে বগিটি রয়েছে সেটি কিন্তু আসলে চলাচল করবে, ঢাকা অভিমুখী যাত্রা শুরু করবে। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে সকাল 7টার দিকে কিন্তু একটি বগি কিন্তু এখানে লাইনচ্যুত হয় বিকট শব্দতে। পরবর্তীতে তারা কিন্তু ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী রেল স্টেশনে কিন্তু এরই মধ্যে শত শত যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং আজকে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে চিকিৎসার কাজে যাওয়ার কথা ছিল, অনেকের আবার বিভিন্ন অফিসিয়াল কাজে কিন্তু যাওয়ার কথা ছিল। সে কারণে কিন্তু অনেকেই নির্দিষ্ট সময় কিন্তু এখন পর্যন্ত আসলে যাত্রা করতে পারছেন না। তবে আমরা যাত্রীদের সঙ্গে আসলে কথা বলছি, তারা এরই মধ্যে জানাচ্ছেন যে রেলওয়ের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে কোনো যাত্রী যদি অন্য পথে সড়ক অথবা অন্য পথে যদি যেতে চায়, তো সেই ক্ষেত্রে তারা বলেছেন যাত্রীদেরকে যে ট্রেনের যে টিকিট তারা কেটেছিলেন সেই টিকিটটি যে কাউন্টারগুলি রয়েছে সেই কাউন্টারগুলিতে তারা যদি জমা দেয় তাহলে সমপরিমাণ যে অর্থ সেই সমপরিমাণ অর্থ কিন্তু আসলে ফেরত দেওয়া হবে। তবে কিছুক্ষণ আগে আমরা কিন্তু স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আসলে যেটি জানিয়েছেন যে এরই মধ্যে রাজশাহী যে আব্দুলপুর রয়েছে সেই আব্দুলপুর থেকে কিন্তু একটি রিলিফ ট্রেন এরই মধ্যে কিন্তু আসার কথা রয়েছে, যেটি ঈশ্বরদী থেকে ছেড়ে আসছে এবং এটি আসার পরপরই কিন্তু ট্রেন দিয়ে সেটির উদ্ধার তৎপরতা কাজ চালানোর কথা ছিল। তবে এরই মধ্যে আমরা দেখেছিলাম যে রেলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় তারা কিন্তু এরই মধ্যে এই ট্রেনটি কিন্তু যে উদ্ধার যে তৎপরতা সেটি তারা আসলে চালিয়েছেন। তবে এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে, এখন থেকে ঠিক 30 মিনিটের মধ্যে ঢাকা অভিমুখী যে বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেটি যাত্রা করার কথা রয়েছে, এটি আসলে রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের বাসাসহ নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবে পুলিশ। একই সাথে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর, গুলশান সহ বিভিন্ন এলাকায় সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে 3 বারের এই প্রধানমন্ত্রীর। সেদিন বিমানবন্দর থেকে রাস্তার বিভিন্ন পয়েন্টে বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সবচেয়ে বড় দল যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসা উপলক্ষে আমাদের যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও জরুরি, এক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রয়োজনীয়
প্রস্তুতি থাকবে। দেশে ফিরে ধানমন্ডিতে বাবার বাসায় থাকবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাসাটিতে আর্চওয়ে স্থাপন সহ পুলিশি পাহারা এবং যাতায়াতের সময় গানম্যান ও পুলিশ প্রোটেকশনে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে ডিএমপি। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে জড়ো হবেন দলের হাজারো নেতাকর্মী। এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। গেল রাতে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়াকে আগামীকাল স্বাগত জানাতে প্রস্তুত দেশের বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতার এয়ারলাইন্সে উনাকে নিয়ে যায়। ফ্লাইট হয়তো 3:30 4টার দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে, এয়ারপোর্ট অথরিটি যখন ছাড়ার সিদ্ধান্ত দিবে ঠিক সময় মতোই ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও 1 ঘন্টার বিরতি থাকবে, সেইখান থেকে যাবে। আফতাবনগরে একই স্থানে কোরবানির পশুর হাট বসানো নিয়ে মুখোমুখি অবস্থানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এলাকাটিতে 2 সিটি নিজেদের দাবি করে ইজারা দিতে চান। এদিকে গাবতলী হাট নিয়ে ঘটছে তুঘলকি কারবার। দরপত্রে প্রথম ও দ্বিতীয় দরদাতাকে ডিঙিয়ে রহস্যজনক কারণে তৃতীয় দরদাতাকে দিয়েছে ইজারা। উত্তরের প্রশাসক বলছেন তাতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর সিটি কর্পোরেশনে গাবতলীতে একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 10টি অস্থায়ী হাটের জন্য দরপত্র প্রকাশ করে তারা। প্রকাশিত দরপত্রে আফতাবনগর হাটের জন্য MN ব্লক ও সানভ্যালি আংশিক অংশকে নির্ধারণ করা হয়েছে, যদিও দক্ষিণ সিটিও একই স্থানের অন্য ব্লকে তাদের স্থান নির্ধারণ করে দরপত্র প্রকাশ করে। এ বিষয়ে উত্তরের প্রশাসক বলছেন, এবার অস্থায়ী 10টি হাট বসবে। আইন শৃঙ্খলায় নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ। গাবতলীর বাইরে আরো 10 থেকে 11টি হাট আমরা চিন্তা ভাবনা করছি। নিরাপত্তা বাড়বে, পরিচ্ছন্নতার জন্য আমরা চেষ্টা করবো অনেক বেশি করার জন্য। এই দুটো হচ্ছে মূল বিষয়। হাসিলের ক্ষেত্রে গরুর হাসিল যেন যতটুকু কমানো যায় আমরা সে চেষ্টা করব। তবে গাবতলী স্থায়ী হাটের জন্য সর্বোচ্চ দরদাতা নির্ধারণ হয়, কিন্তু অদৃশ্য কারণে সেই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়নি। তৃতীয় পক্ষের লোক দিয়ে আদায় করা হচ্ছে হাসিল। হাসিলের দায়িত্বে থাকা লোক RTVর ক্যামেরায় নিজেকে সিটি কর্পোরেশনের লোক বললেও হাতে পাওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় সেই লোক তৃতীয় দরপত্রদাতার কর্মী। আমাদের বেতন রেগুলার বেতন দেয়। হাসিল আদায় নিয়ে সিটি কর্পোরেশনের যখন এমন অবস্থা, ঠিক সেই সময়ে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। তবে এসবকে নিছক ঘটনা উল্লেখ করেছেন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা করবো এবং এর চেয়ে বেশি আশা করতেছি আমাদের রেভিনিউ কারণ অনেক ভালো আসবে। ঈদের পরে দেখবেন যে আমরা রেভিনিউ কত পেয়েছি, তখন বোঝা যাবে যে আমরা পারি কি পারি না। কেউ পরিচালনা করছে না, এগুলো ভুয়া কথাবার্তা। আমাদের ইয়াতে ক্যাশে এবং সব জায়গায় সিটি কর্পোরেশন লোকজনই বসা থাকে, বাইরে কেউ থাকবে না। সর্বোচ্চ ইজারাদারকে দিলে গাবতলী হাট থেকে সরকারের দৈনিক 7.5 লাখ টাকার বেশি আয় হতো। সেখানে খাস আদায়ে গিয়ে সংস্থাটি 5 থেকে 6 দিনে আয় করেছে মাত্র 5 লাখ টাকা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত, পশু আনা নেয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এদিকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ সড়কটি। সংস্কার না করায় সড়কটিতে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এছাড়া প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন মানুষ, বিকল হচ্ছে যানবাহন, ভোগান্তি হচ্ছে নিত্যদিনের সঙ্গী। ঈশ্বরদী সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কোথাও উঁচু, কোথাও নিচু, যেন পথ নয় ধুলোর সমুদ্র। এ বর্ণনা কোনো পাথুরে এলাকা কিংবা পাহাড়ি পথের নয়। পাবনার ঈশ্বরদী উপজেলার ডাশুরিয়া তেঁতুলতলা থেকে ছিলিমপুর মোড় পর্যন্ত 7 কিলোমিটার আঞ্চলিক সড়কের বর্তমান চিত্র এটাই। যাতায়াত করে বহুত বড় বড় গাড়ি যায়, এসব রাস্তাটা একবারে ভেঙে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই রাস্তাতে যাওয়ার মতন কোনো রকমের উপায় নাই। কয়েক লাখ মানুষ আর কয়েক কোটি টাকার মালামাল বোঝাই যানবাহন প্রতিদিনই ছুটছে এ সড়কে। গুরুত্ব বুঝে 2018-19 অর্থ বছরে এ সড়কের প্রশস্ত 3 মিটার থেকে বাড়িয়ে 5.5 মিটার করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটির কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষাকালে একটু হালকা পাতলা বৃষ্টি হলে গাড়ি অনেক উল্টাও যায়, গাড়ি ঘোড়া মনে করেন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যদি সারাদিনে 500 কামাই করি 200 টাকা মেকারের লেগে রাখা লাগে। বাধ্য হয়ে ভোগান্তি মাথায় নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ফলে দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। এখন এক খুঁতি ইট দেয়, এই করে চলতে এখন এই রাস্তার অবস্থায় 1.5 বছর 2 বছর হয়ে গেল। তবে সাধারণ সংস্কার না করে রাস্তাটিকে শক্তিশালী করে নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এলজিডির এ কর্মকর্তা। প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা করতে পারবো। আশা করতেছি যে আমরা খুব দ্রুতই এই প্রজেক্টটা পাস হবে। আমি যতদূর খোঁজ নিয়েছি দ্রুতই পাস হবে। তো আমরা দ্রুত ঘোষিত আমরা এটার প্রথম পর্যায়ে টেন্ডারের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। গেলে জনদুর্ভোগটা লাঘব করা সম্ভব হবে। শুধু আশ্বাসে সীমাবদ্ধ নয়, জনভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এ প্রত্যাশা স্থানীয়দের। লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রোববার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এ ব্রিফিংয়ে একথা জানান পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে ভারতের সঙ্গে টানটান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরে অন্তত 2 মাসের জন্য খাদ্য মজুত করেছে পাকিস্তান। অন্যদিকে যারা ভারতে কুনজর দিয়েছে তাদের জবাব দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নেয়ার কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে রোববার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 11 বার কাশ্মীর সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কলকাতা থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। গত 22 এপ্রিল ভূস্বর্গের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পর প্রায় 10 দিন অতিক্রান্ত হওয়ার পর আজ 11তম দিন, অর্থাৎ আজ 5ই মে 2025। গত 24 এপ্রিল থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় এলওসির সেক্টরের বিভিন্ন সেক্টরে কিন্তু দুদেশের তরফেই, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের তরফে কিন্তু গোলাগুলি অব্যাহত। একেবারে যুদ্ধের তৎপরতা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। এবং গত শনিবার দক্ষিণ কাশ্মীরের সবচেয়ে বেশি গোলাগুলির 8টি জায়গায় কিন্তু গোলাগুলির মাত্রা চরম পর্যায়ে পৌঁছয়। এবং গতকাল আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনীর 3 সদস্য খাদে পড়ে মৃত্যুও হয়েছে। এবং এরই মাঝে
গতকালই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে সমস্বরে জানিয়ে দিয়েছেন ভারতের দিকে যারা কুনজর দিয়ে তাকাবে তাদের জন্য কিন্তু কড়া জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত এবং দেশের সীমান্ত রক্ষা এবং সৈন্যদের সঙ্গে কাজ করা তার দায়িত্বের মধ্যে পড়ে বলেও তিনি জানিয়ে দিয়েছেন এবং দেশের মানুষদের প্রতি তিনি বার্তা দিতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যেটা চান সেটা কিন্তু অবশ্যই হবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি চলছে এবং পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় যে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বলে বলা হয়েছিল এবং ভারতের তরফে সেই পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান কিন্তু সে পুরো বিষয়টাকে অস্বীকার করেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে গত 10-11 দিন অতিক্রান্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে একেবারে ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায়। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। আজ 5 মে এই দিনে শাপলা চত্বরে হেফাজতের মহা সমাবেশে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিস্ট সরকার। গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহার করা হয়েছিল। রক্তে রঞ্জিত হয়েছিল গোটা মতিঝিল এলাকা। সেদিন যারা হতাহত হয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। 2013 সালের 5 মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজত ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই বাছাই শেষে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। আবারও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় ভোলা জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস, মিনি বাস মালিক ও শ্রমিক সংগঠন। এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি জেলা বিএনপির সাবেক সম্পাদক আমিনুল ইসলাম খান জানান, চালক ও স্টাফদের নিরাপত্তা বিবেচনায় তারা বাস চালাতে অপারগতা প্রকাশ করেছেন। এর আগে একই ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘটের 2 দিন পর জেলা প্রশাসক কার্যালয়ে সমঝোতা বৈঠক শেষে 29 এপ্রিল থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়। তবে রোববার বিকেলে ভোলা চর ফ্যাশন সড়কের বড় মোল্লা বাড়ি এলাকায় কয়েকটি সিএনজি অটোরিকশা বাসের গতিরোধ করে চালককে পিটিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া ভেদুরিয়া এলাকায়ও বাস আটকে বাস স্টাফদের মারধর করলে 4 জন আহত হন বলে জানান বাস মিনিবাস শ্রমিক সংগঠনের সম্পাদক আব্দুল মান্নান। এ ঘটনার পরই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা হলে পুলিশ অবস্থান করছে। নদীতে মিলছে না ইলিশ, ক্রেতা বিক্রেতা শূন্য মাছঘাট। মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না চাঁদপুরের জেলেরা। অন্যান্য প্রজাতির কিছু মাছের সঙ্গে 2-4টি ইলিশ নিয়ে ঘাটে ভিড়তে হচ্ছে তাদের। চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, নেই জেলেদের হাঁকডাক, নেই ক্রেতাদের সমাগম। 9 থেকে 10 ঘন্টা জাল ফেললেও ধরা পড়ছে না ইলিশ, মিলছে অন্যান্য প্রজাতির কিছু মাছ। এতে হতাশায় চাঁদপুরের জেলে ও আড়তদাররা। কেউ কেউ 2-4টি ইলিশ নিয়ে আসলেও দাম আকাশ ছোঁয়া। 500 গ্রামের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 15 থেকে 1600 টাকা পর্যন্ত, আর 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকায়। আজকের দিনে হয়তো 200 কেজি মাছ আমদানি, আমাদের চাহিদা হইলো 4000 কেজি, তাহলে আপনার দাম তো অটো বাড়বে। আবার যখন মাছ 5000 কেজি চাহিদা থাকবে, মাছ হয়ে যাবে 20,000 কেজি, তাহলে এমনিতেই কমে যাবে। বৃষ্টি হলে ইলিশের খরা গুজবে আশা ব্যবসায়ীদের। মাছ না পাওয়ার জন্য নদীর গভীরতা কমে যাওয়া ও বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। মূল সমস্যাটা হইলো আবহাওয়ার সাথে আসলে আমাদের ইলিশ মাছের ম্যাচ করে না, এই মূল সমস্যা। এখন মাছ হইলো 10 কেজি, কিনার পার্টি হলো 15 জন, 300 টাকার মাছ উঠিয়ে যাইতেছে 800 টাকা। সবারই চাহিদা, তো কমবে কিভাবে? কমার তো কোনো উপায় নাই। এবছর ইলিশ মাছের উৎপাদন 6.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছাবে বলে ধারণা করছেন গবেষকরা। জাটকা যারা সাগরে ফিরে গিয়েছে, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তাদেরকে সুরক্ষা দেয়া। এবছর প্রায় 44,000 কোটি জাটকা যেহেতু ইলিশ জমিতে যুক্ত হতে পেরেছিল, সুরক্ষা ঠিকমতো পেলে আশা করা যায় এবছর ইলিশের উৎপাদন 6.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় সঠিকভাবে যাচাই বাছাইয়ের দাবি জানিয়েছেন জেলেরা। আব্দুল হামিদ, RTV। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নদীতে ইলিশ ধরা না পড়ার বিষয়ে জেলেরা কি বলছেন, কারণটা কি?
জেলে এবং মৎস্য ব্যবসায়ী উভয় একই কথা যে নদীতে পানি নেই, নদীতে কোনো উত্তাল নেই, অর্থাৎ নদীতে যখনই মানে জোয়ার ভাটার খেলা খেলবে, অর্থাৎ নদীতে যখন উত্তাল হবে, বৃষ্টি হবে, পানি এবং ঢেউ থাকবে, তখনই ইলিশ মাছের দেখা মিলবে। এখন নদী খুবই শান্ত এবং নদীতে পানির গভীরতা অনেক কমে গেছে। পাশাপাশি বুড়িগঙ্গার সেই দূষিত পানিও আমাদের চাঁদপুরের এই পদ্মা মেঘনা ঢুকতে শুরু করেছে, যার জন্য পানিও দূষণ হচ্ছে। সেই কারণে নদীতে তেমন ইলিশ মাছ পাচ্ছে না। এখন আমি চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র যে চাঁদপুর বড় শিশু মাছ ঘাট, সেখানে দাঁড়িয়ে আছি। এই ঘাটে এই 2 মাস অভিযান শেষে এই ঘাটে এই সময় খুব হাক ডাক জেলেদের, ব্যবসায়ীদের এবং ক্রেতাদের খুব হাক ডাক ছিল, কিন্তু এখন খুবই নীরবতা, কোনো হাক ডাক তেমন নেই। অনেক ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি যে এখানে অলস সময় বসে খেলে অলস সময় কাটাতে অনেক ব্যবসায়ীরা কিছু কিছু জেলে তারা নদী থেকে 9-10 ঘন্টা নদী বিচরণ করে শেষমেশ কিছু বেলে মাছ, কিছু বাটা মাছ, কিছু চিংড়ি মাছ নিয়ে ঘাটে ফিরছেন এবং এগুলি বিক্রি করছেন এবং খুবই দামও বেশি। এই গুড়া মাছ এবং সেই নানান প্রজাতির দেশীয় মাছগুলিও দামও অনেক পর্যাপ্ত। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।